মক টেস্ট ধুরন্ধর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমাদের আরবি গ্রুপে তৃতীয় মক টেস্ট হবে। প্রথম এবং দ্বিতীয় মক টেস্ট যারা দেখোনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। তোমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও, যাতে আমি বুঝতে পারি আমি ঠিকঠাক মক টেস্ট করাতে পারছি না পারিনি। ঠিক আছে, ওকে। আজ আমাদের তৃতীয় মক টেস্ট শুরু করা যাক। ওকে, প্রথম কোশ্চেন। একটি ঘড়ি 460 টাকায় কিনে 483 টাকায় বিক্রি করলো, তার লাভের শতাংশ কত? দেখো, এখানে 460 টাকায় কিনেছে মানে ক্রয় মূল্য কত? 460 টাকা, এবং বিক্রয় করেছে কত? 483 টাকায়। তাহলে লাভের শতাংশ কত? লাভের শতাংশ মানে কি? লাভ মানে হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই 100 বাই ক্রয় মূল্য গুণিত 100। অর্থাৎ এখানে ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য বলে দিয়েছে, ক্রয় মূল্য কত? 460 টাকা, আর বিক্রয় মূল্য কত? 483 টাকা। তাহলে লাভ কত? এখানে লাভ হলো 483 মাইনাস 60 মানে 23 টাকা। এখানে ক্রয় মূল্য কত? 460 টাকা। অর্থাৎ লাভের শতাংশ কত? লাভের শতাংশ হলো 23/460 গুণিত 100। ঠিক আছে, 23 কুড়ি 460 কুড়ি পাঁচে মানে কত? লাভের শতাংশ কত? 5%। ঠিক আছে, ওকে। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান 2x হয়, তবে x⁴ - 1 এর মান কত? দেখো, এখানে এইটা আছে, এটা সমান এটা বলেছে, তাহলে এটার মানটা বার করতে বলেছে। ঠিক আছে, এটাকেই প্রথম সমাধান করে যাক, কি হয় দেখি। ঠিক আছে, x² + 1 সমান 2x সমান x² মাইনাস 2x টা দিন চলে আসছি, 2x নিয়ে এলে কি হয়? -2x হয়ে যায়, +1 সমান কত? 0। কিন্তু 0 পড়ে থাকছে। ঠিক আছে, এটা আমরা কিসের সূত্রে জানি? a² - 2ab + b² সূত্র। এখানে বি কত? বি হচ্ছে 1, অর্থাৎ x² - 2ab। এটা কি হবে? তার মানে x - 1 তার হোল স্কয়ারের সূত্র হবে এটা। ঠিক আছে, সমান 0। তাহলে যদি কোনো স্কোয়ারের যদি 0 যদি কোনো কোনো কিছু যদি স্কোয়ার সমান 0 হয়, তাহলে বলতে পারি সেটার মানও 0 হবে। তাহলে x - 1 সমান কত হবে? 0। তাহলে x সমান কত হবে? 1। x এর মান 1 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে x⁴ মানে তাহলে x এর মান কত বেরোলো? x এর মান বেরোলো 1। তাহলে আমি এখানটাতে মানটা বসাচ্ছি, x⁴ - 1, x এর মান 1 বসাচ্ছি। 1⁴ মানে 1ই হয়, 1 - 1 মানে কত বেরোলো? 0। এর কত উত্তর বেরোবে? 0। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন। আনমোল ও আয়ুষী যৌথভাবে একটি ব্যবসায় 46,600 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে মোট 7,500 টাকা লাভের মধ্যে আনমোলের অংশ 2,700 টাকা। আনমোলের বিনিয়োগ কত ছিল? দেখো, এখানে মোট বিনিয়োগ কত? মোট বিনিয়োগ হলো 46,600 টাকা। মোট বিনিয়োগ কত? মোট বিনিয়োগ হলো 46,600 টাকা। এখানে মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 7,500 টাকা। আবার বলেছে আনমোলের অংশ হলো, লাভের মধ্যে অংশ হলো 7,500 টাকার মধ্যে এর মোট লাভ। আনমোলের যে টাকাটা সেটা হলো সে পাচ্ছে কত? 2,700 টাকা। বলছে আনমোল তাহলে কত বিনিয়োগ করেছিল? ঠিক আছে, আমি বলেছিলাম যদি এরকম যদি বিনিয়োগ থাকে তবে কি হবে, তাদের যত বিনিয়োগ করা হচ্ছে তার আনুপাতিক হিসেবে তারা লাভ পাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তার মানে কি হচ্ছে এখানে? সে 7,500 টাকার মধ্যে 7,500 টাকা মধ্যে, আচ্ছা, সে কত পাচ্ছে টোটাল? সে পাচ্ছে 2,700 টাকা। সে পাচ্ছে 2,700 টাকা কার মধ্যে? 7,500 টাকার মধ্যে। ঠিক আছে, আর সে কত মোট বিনিয়োগ কত? মোট বিনিয়োগ হলো 46,600 টাকা। ঠিক আছে, তাহলে আনমোল কত বিনিয়োগ করেছিল? তাহলে আনমোল ধরে নিচ্ছে এক্স বিনিয়োগ করেছিল, এটা জিনিসটা হচ্ছে। তাহলে এই বিনিয়োগ করেছিল এত, লাভ পাচ্ছে লাভ এত। ঠিক আছে, মোট বিনিয়োগ হচ্ছে এত, তাহলে মোট লাভ এত, আনুপাতিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স এর মানটা বার করলেই হয়ে যাবে, কিন্তু এটা শূন্য কেটে দিচ্ছি আমি। এটা কাটারে করে নিচ্ছি প্রথমে। 3 নং 27, 3 25 নং 75। ঠিক আছে, ওকে। এরপর কোনাকুনি গুণ করে বসিয়ে দিচ্ছি। 9 গুণিত কোনাকুনি গুণ করে কি হয়? 9 গুণিত 46,600/25। ঠিক আছে, 25টা এদিকে 25 এক্স এর সঙ্গে গুণ হবে, দিয়ে 25টা নিচে নেমে যাবে। ঠিক আছে, করে যাক। দেখো কি হবে? 5 5 25, 5 দিয়ে কাটছি। 5 নং 45, 5 3 15, 1 5 দুনে 10 এত। ঠিক আছে, আবার 5 দিয়ে কাটছি। 5 1 5, 4 5 8 40, 5 6 30, 5 এত। তাহলে কত হচ্ছে? এখানে কাটাকাটি করে এত হচ্ছে, এখানে 9 পড়ে আছে, মানে কি হবে? 9 এর সঙ্গে এটা গুণ করলে যেটা হবে সেটা। তাহলে 4 নং 36, 4 6 নং 54, 54 3 57, 5
8 নং 72, 72 5 77, 7 9 কে 9, 9 7 16, মানে কত হচ্ছে 16,776 টাকা, মানে এটা উত্তর হচ্ছে। ঠিক আছে, তাহলে আনমোলের বিনিয়োগ কত ছিল? আনমোলের বিনিয়োগ ছিল 16,776 টাকা। ঠিক আছে, একটি পার্সে শুধুমাত্র 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। মুদ্রার মোট সংখ্যা 118 এবং তাদের মোট মূল্য 855 টাকা। 5 টাকার মুদ্রা কতগুলি আছে? আচ্ছা, আমি মনে করছি যে 5 টাকা ওই পার্সে মনে করি 5 টাকা মুদ্রা আছে এক্সটি এবং 10 টাকার মুদ্রা আছে ওয়াইটি, মানে ধরে নিচ্ছি 5 টাকার মুদ্রা আছে এক্সটি আর 10 টাকার মুদ্রা আছে ওয়াইটি। ঠিক আছে, তাহলে তারপর যে মুদ্রার মোট সংখ্যা কত? 118টি। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই, আমি কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান 118 বলতে পারি। ঠিক আছে, আর বলেছি কি তাদের মোট মূল্য কত? 855 টাকা। তার মানে কি 5 টাকার মুদ্রা আছে এক্সটি, তার মানে এক্সটি যে মূল্য কত হবে? এক্সটি মূল্য হবে 5x টাকা, 5x টাকা। এটা প্রত্যেকটা ওয়াইটি টোটাল আছে, প্রত্যেকটা 10 টাকা করে দাম, মানে প্রত্যেক টোটাল এটা মূল্য কত হবে? 10 টাকার মধ্যে 10y। তাহলে আমি বলতে পারি, বলছে মোট মূল্য কত? 855 টাকা। তাহলে আমি বলতে পারি 5x প্লাস 10y সমান হচ্ছে 855 টাকা। ঠিক আছে, এরপর দেখো এটাকে সমাধান করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, উপর থেকে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা, উপরটাকে আমি 10 দিয়ে গুণ করে দিচ্ছি, উপরটাকে আমি 10 দিয়ে গুণ করে দিচ্ছি। এটা 10 দিয়ে গুণ করলাম, এটাও 10 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এটাও 10x, উপরটাকে পুরো 10 দিয়ে গুণ করে দিলাম। এরপর আমি বিয়োগ করছি। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে? এটা 5x করে থাকবে, 5x এটা কেটে যাবে। এটা কত থাকবে? এটা থাকবে হচ্ছে 5 5 10, 5 6 6 2 8, 8 3 11, 325। তাহলে 5x সমান 325 টাকা হচ্ছে। তাহলে x সমান কত হবে? 325 বাই 5, মানে 5 6 30, 5 5 25, মানে কত বেরোচ্ছে? x সমান 65 বলেছে। x সমান কোনটি? 5 টাকার মধ্যে বলেছে, 5 টাকার মধ্যে কতগুলি আছে? মানে 5 টাকার মধ্যে আছে 65টি। ঠিক আছে, কত হবে? 65। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে বলেছে সরল করো। ঠিক আছে, বলেছে সরল করো। সরল যখন এটা বলেছিলাম, এটা সরল যখন থাকবে এরকম কি নিয়ম প্রয়োগ করতে হবে? বদমাস রূপ প্রয়োগ করতে হবে, অর্থাৎ BODMAS, মনে পড়েছে? এই রুল প্রয়োগ করতে হবে, করতে হবে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ঠিক আছে, এই রুল প্রয়োগ করতে হবে, অর্থাৎ ব্র্যাকেট, তারপর অফ বা এর, তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এই রুল প্রয়োগ করতে হবে, পরপর যেভাবে আছে ঠিক সেভাবে করতে হবে। ঠিক আছে, করা যাক কিভাবে করতে হবে, দেখো। প্রথমে আছে 72 ভাজিত 6 গণিত, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, করে নাও। 3 + 2 কত হবে? 5। ঠিক আছে, হচ্ছে প্লাস, এটা কত হবে? 25 25 মাইনাস 8, এটা হচ্ছে গণিত 5/97। ঠিক আছে, এরপর হচ্ছে এবার করা যাক 72 ভাজিত 5 6 30 হচ্ছে 30। ঠিক আছে, প্লাস 25 মাইনাস 8 গণিত 5/97। ঠিক আছে, এটা হচ্ছে কি হচ্ছে? 72কে 30 দিয়ে ভাগ করতে হচ্ছে। 72 ভাজিত 30 প্লাস এটা কত হবে? এটা হচ্ছে 25 থেকে 8 বিয়োগ করে নিচ্ছি, 25 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 17 গণিত 5/97। ঠিক আছে, রইলো তাই থাকুক। এটাকে ঠিক লসাগু করে দেখা ঠিক কত হবে? এটা কারি করে দেখ, 3 24 সং, এটা হচ্ছে 10, মানে কত হচ্ছে? এটা পড়ে থাকছে, এটা পড়েছে, এটা মান বেরোচ্ছে, এটা মান বেরোচ্ছে হচ্ছে 2.4। ঠিক আছে, একবারই করে নাও, 2.4 প্লাস হচ্ছে 17 গণিত 5/97। এটার মানে কত বেরোচ্ছে? 19 দশমিক, এটা মান বেরোচ্ছে 19.4। এটা গণিত আছে, ঠিক আছে, 5/97। এটা যে 19.4 আছে, নিচে 97 আছে, এটা 2 দিয়ে যাবে। দেখো 19 9 2 18 7 14, তার মানে এটা 2 দিয়ে যাচ্ছে, মানে কত হচ্ছে? 2.2 হচ্ছে এটা। তার মানে মান কত বেরোচ্ছে? 0.2, মানে 0.2 হচ্ছে মানটা। তার মানে কত হচ্ছে? গুণ করলে কত হয়? 1.0, মানে হলো মানটা বেরোচ্ছে 1। কত বেরোচ্ছে? 1। তাই এর মান কত হবে? 1। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। একটি ক্লাসের 51 জন ছাত্রের মোট গড় বয়স 24 বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে পুরো দলের গড় বয়স হয় 25 বছর। শিক্ষকের বয়স কত বছর? ঠিক আছে, দেখো
এখানে 51 জনের প্রত্যেকের গড় বয়স কত? এর হচ্ছে শিক্ষক যখন যুক্ত হচ্ছে তখন তাদের কতজন হচ্ছে? 52 জন হচ্ছে, মানে কতজন হচ্ছে? 52 জন হচ্ছে। ঠিক আছে, 52 জনের কতজন প্রত্যেকের গড় বয়স কত? 25 বছর, মাইনাস কত হবে? 51 জনের গড় বয়স কত? 24 বছর। আর হচ্ছে প্রত্যেকের মোট বয়স, তাহলে 51 বছরের জনের মোট বয়স কত হবে? গুণিত 51। এটা গুণ করে যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলেই হবে শিক্ষকের বয়স বেরিয়ে যাবে। কিন্তু এটা প্রচুর বড় হবে, গুণ করতে হবে, এই করতে হবে, অনেক কঠিন হবে। ঠিক আছে, আমি একটা সহজ নিয়ম দেখে দিচ্ছি, সেভাবে করে পরীক্ষা হলে খুবই সহজ হয়ে যাবে। দেখো 52 জন যখন শিক্ষক যুক্ত হচ্ছে প্রত্যেকের বয়স কত কত করে? 25 বছর করে। প্রত্যেকের বয়স 25 বছর করে। ঠিক আছে, প্রত্যেকের বয়স কত? 25 বছর করে। ঠিক আছে, আর 51 জনের প্রত্যেকের বয়স কত? 24 বছর করে। প্রত্যেকের বয়স 24 বছর করে। তার মানে বুঝতে পারছো যে 24 যখন 51 জন তাদের প্রত্যেকের বয়স কত? প্রত্যেকের বয়স 24 বছর করে। মানে হচ্ছে যখনই শিক্ষক যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের বয়সটা বেড়ে যাচ্ছে। তার মানে 51 জনের যে বয়সটা কত করে কম? প্রত্যেকে 1 করে কম। কত করে কম? প্রত্যেকের 1 করে কম। এই যে প্রত্যেকের যে 1 করে কম, সেই যে মাইনাস একটা, সেটা শিক্ষক যখন যুক্ত হচ্ছে সেই শিক্ষকের সঙ্গে সেই বয়সটা যোগ হচ্ছে বলেই তাদের বয়সটা বেড়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকের 1 করে কম, কত করে? -1 গুণিত কত? কতজনকে কম? 51 জনের কম। 51 জনের কম। শিক্ষকের বয়সটা কিন্তু 25 বছরই আছে। ঠিক আছে, প্রত্যেকের কিন্তু এখানে যে 51 জন তাদের বয়সটা প্রত্যেকে 24 বছর করে। ঠিক আছে, প্রত্যেকে 24, কিন্তু শিক্ষকের বয়সটা কিন্তু এখানে 25 বছরই আছে। তার মানে কি এখানে প্রত্যেকের কত করে কম? প্রত্যেকে, এখানে তো শিক্ষক তো যুক্ত ছিল না এখানে, তো প্রত্যেকে -1 করে কম, মানে প্রত্যেকে কত করে কম? টোটাল কত কম? -51 কম। এই যে -51টা, এই -51টা যখন শিক্ষক আসছে তখন শিক্ষক ওই -51টা প্লাস করে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে? সে গড় বয়সটা বেড়ে যাচ্ছে। মানে এখানে কি হচ্ছে? শিক্ষকের বয়সটার সঙ্গে যখন 51 যোগ করা হবে, মানে কত হবে? 5 একে 6, 76। এই 76 যখন যোগ করে দেওয়া হবে তখনই কি হবে? শিক্ষকের বয়সটা তখনই গড় বয়সটা বেড়ে যাচ্ছে। মানে এখানে কি হবে? এই -51 যেটা আছে সেটা যোগ করলে কি হবে? সেই যে বয়সটা, ওই শিক্ষকের যেটা গড় বয়স, ওই গড় বয়সের সঙ্গে ওই -51টা যোগ করলে কি +51 করে দিলাম, যোগ করলে যেটা বয়স হবে সেটা শিক্ষকের বয়স। কত বয়স হয়েছে? 76 বছর। তো শিক্ষকের বয়স কত? 76 বছর। বুঝতে পারলে? এরকম যদি থাকে যে প্রত্যেকের কত করে কম, যেমন কতজন আছে সেটা গুণ করে দিবে, দিয়ে ওই পরের যে গড় বয়সটা সেটার সঙ্গে যোগ করে দিবে, হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, এই ধরনের অঙ্ক আবার আসবে। যদি বুঝতে না পারো আবার অঙ্কগুলো করবে, বারবার প্র্যাকটিস করো আমার সঙ্গে, তাহলে অবশ্যই বুঝতে পারবে, বা এই অঙ্কগুলো খুব সহজে করে দিবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাও বলবে, কমেন্টে জানাবে আমাকে, আমি পরের দিন আবার ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, পরে কোশ্চেন। এ বি সি একটি কাজ 3, 8 ও 24 দিনে করতে পারে। একই সঙ্গে একটি কাজ বললে একই কাজে 3 গুণ করতে তারা কতদিন সময় লাগবে? আমি যেভাবে বলেছিলাম, যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এরকম কি হবে। এরকম অঙ্ক তাহলে কি করবে? এ বি, খুব শর্ট নেম করার জন্য, এটা হচ্ছে প্রত্যেকে কতদিন করেছে? এ করেছে 3 দিনে একটি কাজ করতে পারে, বি করে কতদিনে? 8 দিনে, তারপরে সি করে 24 দিনে। তারপর যে তারা একসঙ্গে যদি কাজ করে একই কাজে 3 গুণ করতে তাদের কতদিন সময় লাগবে, বা তারা কতদিন সময় নেবে? তাহলে আমি কি বলেছিলাম, যখন এরকম থাকবে, সময়টা থাকবে, তো সময়টা এরকম করবে, দিয়ে তাদের লসাগু বের করবে। 3, 8, 24 লসাগু করলে 24 হয়, এখানটা 24টা লিখবে। দিয়ে কি করবে? এই দিয়ে ভাগ করবে। 24কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 8। 8কে 3 দিয়ে ভাগ করলে, 24কে দিয়ে ভাগ করলে, মানে 24কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3। আর 24কে 24 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এখানে হচ্ছে টোটাল, আমি ধরে নিচ্ছি টোটাল কাজ 24। তাদের সময় লাগে কত? এত। যদি মোট কাজ যদি সময় দিয়ে ভাগ করা হয় তাদের তাদের ক্ষমতা বেরোয়, তাহলে হচ্ছে এর ক্ষমতা কত? এর ক্ষমতা হলো 8, বি এর ক্ষমতা বেরোলো 3, আর সি এর ক্ষমতা বেরোলো 1। তাহলে হচ্ছে আরো ভালো করে বুঝতে গেলে আমি যদি বলি, ধরো না 24 ট্রাক্টর মাল বোঝাই করতে হবে। এখানে 24 ট্রাক্টর মাল বোঝাই করতে হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে একদিনে এই 3 দিনে মাল বোঝাই করতে পারে, বলেছে এ 3 দিনে মাল বোঝাই করতে পারে। তাহলে হচ্ছে এ যদি 3 দিনে 24 ট্রাক্টর মাল বোঝাই করতে পারে, তাহলে এর কার্যক্ষমতা কত বা ক্ষমতা কত? একদিনে ক্ষমতা হচ্ছে 8 ট্রাক্টর, মানে এ একদিনে 8 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে, বি একদিনে 3 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে, এবং সি একদিনে 1 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। তো এদিকে যখন জয়েন করা হবে তখন কি হবে দেখো, কারণ যখন জয়েন করা হবে তা নিশ্চয়ই তারা কত যত একা একা যে মাল ট্রাক্টর বোঝাই করতে পারে সেটা নিশ্চয় তাদের যোগ হয়ে যাবে। তার মানে হচ্ছে কি 8, 3, 11 যোগ 8, 3, 11, 11, 12, তাদের একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে? যদি জয়েন করা হয় তাহলে 12 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এ বি সি একদিনে কত ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে? 12 ট্রাক্টর মাল বোঝাই করতে পারবে। আর মোট কাজ কত? মোট কাজ হলো 24। এবার কোশ্চেনটা বলেছে যে একসঙ্গে কাজ করলে একই কাজের 3 গুণ, অর্থাৎ তার মানে আরো 3 গুণ ট্রাক্টর মাল বোঝাই করতে হবে আর কি। ঠিক আছে, একই কাজে 3 গুণ করতে আর কত সময় লাগবে? ব্যাস 12 যোগ নিচে 12 আর উপরে 24 গুণ 3 কাটি করে যাক। 3 আর 12 দুগুণে 24, মানে কত?
কতদিন সময় লাগবে? 6 দিন। বুঝতে পারলে? তাহলে হচ্ছে একসঙ্গে কাজ করলে একই কাজে 3 গুণ করতে তারা কতদিন সময় নেবে? 6 দিন। উত্তর কি বেরোবে? 6। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরের কোশ্চেন। ট্রেন পি 84 কিমি/ঘন্টা বেগে চলছে এবং 447 মিটার দীর্ঘ ট্রেন কিউকে, যেটি একই দিকে সমান্তরাল ট্র্যাকে 54 কিমি/ঘন্টা বেগে চলছে, যাকে 4.5 মিনিটে অতিক্রম করে। বলেছে কি 287 মিটার দীর্ঘ ট্রেন আর যেটি বিপরীত দিকে 87 কিমি/ঘন্টা বেগে চলছে তাকে সম্পূর্ণ অতিক্রম করতে পি কত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আমি এটা বলেছিলাম, বারবার বলেছিলাম যে যখন একই দিকে চলে, দুটো ট্রেন যখন একই দিকে চলে তখন তাদের আপেক্ষিক বেগ মাইনাস হয়। আর যখন দুটো ট্রেন বিপরীত দিকে চলে, বিপরীত অভিমুখে মানে হচ্ছে একদিক থেকে ই এদিক থেকে আসছে, মানে হচ্ছে ই এদিক থেকে আসছে আর ই এদিক থেকে আসছে, যখন বিপরীত দিকে আসছে তখন তাদের যোগ হবে। ঠিক আছে, আর যখন একই দিকে যাচ্ছে তখন কি হবে? তখন তাদের আপেক্ষিক বেগটা বিয়োগ হবে। এটা মাথায় রাখবে। আর একটা কি জিনিস বলেছিলাম, যখন কিমি/ঘন্টা থেকে যখন মিটার/সেকেন্ডে যাব, তখন মিটার/সেকেন্ডে গেলে কি বলেছিলাম? 5/18 দিয়ে গুণ করতে বলেছিলাম। ঠিক আছে, মিটার/সেকেন্ড যেতে গেলে 5/18, আর যখন কিমি/ঘন্টাতে যাব, মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘন্টাতে যাব, তখন কি বলেছিলাম? 18/5 দিয়ে গুণ করতে বলেছিলাম। কিমিটা বড়, তাহলে 18 উপরে থাকবে, 18/5 দিয়ে গুণ করতে বলেছিলাম। এগুলো মাথায় রাখবে সবসময়, দিয়ে করবে, হয়ে যাবে। তাহলে করা যাক অঙ্কটা। এরকম ধরনের অঙ্ক থাকলে পরীক্ষার হলে এই অঙ্কটাকে রেখে দিবে, শেষকালে করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি হবে? টাইমটা, এটার টাইম বেশি লাগে। ওকে, করা যাক তাহলে। তো বলছি কত? 447 মিটার দীর্ঘ ট্রেনকে কিউ কে, এই ট্রেনের দৈর্ঘ্য কত? এই ট্রেনের দৈর্ঘ্য বলা নেই, আমি ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য পি ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা দৈর্ঘ্য পি প্লাস দৈর্ঘ্য বাই দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ সমান সময় হয়। ঠিক আছে, 447, এটা 447 মিটার আছে। আবার এটা আমি ধরে নিচ্ছি পি এর দৈর্ঘ্য, ধরে নিচ্ছি আমি পি এর দৈর্ঘ্য ধরে নিচ্ছি পি মিটার ধরে নিচ্ছি। 447 বাই, এবং হলো সমান্তরালে 84 কিমি বেগে চলছে। ঠিক আছে, এটা হচ্ছে একই দিকে চলছে বলেছে, একই দিকে বিয়োগ হবে, মানে হচ্ছে বিয়োগ 84 থেকে 54 বিয়োগ করলে কত হয়? 84 থেকে 54 বিয়োগ করলে হয় 30 কিমি/ঘন্টা আছে, এটাকে মিটার/সেকেন্ডে বার করতে হবে, মানে 5/18 হবে। ঠিক আছে, তার মানে কত? 18টা উপরে চলে যাবে। 5/18, এখানে যদি 18 নিচে হয়, 18টা উপরে চলে যাচ্ছে, আমি একবারই করে দিচ্ছি। ঠিক আছে, বলেছে কত মিনিটে? 4.5 মিনিট সময় লাগে। ঠিক আছে, 4.5 মিনিট সময় লাগে। আমি সবগুলো সেকেন্ডে করেছি, মানে এটাকেও সেকেন্ডে করে নেবো, মানে এর সঙ্গে 60 গুণ করবো, তাহলে কি হবে? সেকেন্ড বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর কাটি করা যাক। ঠিক আছে, এবার হচ্ছে এটা ঠিক আছে, এটা নিচে 10 হচ্ছে, মানে কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে করা যাক। এরপরে এটা কাটি করছি আমি একটু, হচ্ছে 3×6 = 18, 5×6 = 30, মানে কত পড়ে থাকছে? উপরে পড়ে থাকছে 3p প্লাস হচ্ছে গুণ করে নিচ্ছে একবার, 3×7 = 21। না, আমি গুণ করার দোকান নেই, কারণ হচ্ছে কারণে আরো হবে। ঠিক আছে, কি হবে? পি প্লাস 447 রেখে দিচ্ছি আমি। এখানে কি করছে? 3 পড়ে থাকলো। ঠিক আছে, এখানে কি হবে? এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 25 গণিত এটা কি হবে? এটা হবে 4.5 পয়েন্ট উঠে গেছে, 45 গুণিত 6 হবে। এবার 3 আর কাটাকাটি করে যাক, 3 দুগুণে 6, কি হচ্ছে? 25 দুগুণে 50 গুণিত 45, এটা গুণ করা যাক। 5×5 = 25, 5×4 = 20, 22, মানে এত হচ্ছে। ঠিক আছে, 2250, মানে পি সমান তাহলে কত বেরোবে? এটা এখানে শুধুমাত্র এটা পড়ে আছে, মানে এদিকে নিয়ে গেলে কি হবে? 2250 মাইনাস 447, 3 0 হচ্ছে 1803 হচ্ছে। ঠিক আছে, তার মানে কি বেরোলো? এটা হচ্ছে পি টেনের দূরত্ব বেরোলো, এত মিটার। ঠিক আছে, এবার বলেছে যে যদি ওই ট্রেনটি 287 মিটার দীর্ঘ ট্রেন আর কে, যেটি বিপরীত দিকে এত কিমি বেগে চলছে, সেটি অতিক্রম করতে পি এর কত সময় লাগবে? মানে একই রকম ভাবে এই দূরত্ব উপরে লিখে দেবো। উপরে হচ্ছে কত দূরত্ব? 1803 প্লাস 287 বাই নিচে গতিবেগ, এটা যে বলেছে বিপরীত দিকে হলে আমি বলেছিলাম যোগ হবে, দুটো গতিবেগ যোগ করে দেয়। 84 কিমি প্লাস 87 কিমি যোগ করলে কত হয়? 84 কিমি প্লাস 87 কিমি, দুটো যোগ করব। ঠিক আছে, ব্যাস। এখানে এবারে যে এটা কত হচ্ছে? এটা কিমি/ঘন্টা আছে, মানে এখানে 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে, 18টা উপরে করা যাক, এটা হচ্ছে। এবার করা যাক, দেখি হচ্ছে 7 3 10, 7 3 10, 8 একে 9, 20 গণিত 18, 5, আর এটা যোগ করলে কত হচ্ছে? 4 7 11, এটা 16 17, এত হচ্ছে। ঠিক আছে, 18, এটা কত যেতে পারে?
দুগুণে 18, 9 9, 8 9 19, এটা হচ্ছে 2 আর 19 বেরোলো এটা, ঠিক আছে। এটা হচ্ছে 19 11 110 হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 22 গুণিত 2 মানে কত হচ্ছে 44, মানে কত বেরোচ্ছে 44, তাহলে 44 সেকেন্ড, ঠিক আছে। উত্তর কত হবে এটা 44 সেকেন্ড, ঠিক আছে, বুঝতে পারলে এটা। ওকে, পরে কোশ্চেন। একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 80% বাড়ে এবং টিভির দাম 22% কমে, তবে 7টি ওয়াশিং মেশিন ও 6টি টিভির মোট দামের শতাংশ পরিবর্তন কত? ঠিক আছে, করা যাক। বলেছে কত, ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 40% কম। আমি ধরে নিচ্ছি টিভির দাম 100 টাকা। কত? 100 টাকা। তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? তাহলে ওয়াশিং মেশিনের দাম 40% কম, মানে ওয়াশিং মেশিনের দাম কত হবে? ওয়াশিং মেশিনের দাম হবে 60 টাকা। 40% কম মানে 100 তে 40 কম মানে 60 হচ্ছে, ঠিক আছে। এবার বলেছে কটা ওয়াশিং মেশিন? 7টা ওয়াশিং মেশিন, ঠিক আছে। 7 গুণ করে দিচ্ছি। আর কটা টিভি? 6টা টিভি। কত হচ্ছে এটা? 600 হচ্ছে। আর এটা কত হচ্ছে? 420 হচ্ছে। 6 টিভি 420, মানে টোটাল কত হচ্ছে? মানে টোটাল হচ্ছে 1020। তাহলে প্রথমে কত দাম ছিল? 1020, ঠিক আছে। এরপর কি বলেছে? ওয়াশিং মেশিনের দাম 80% বাড়ে এবং টিভির দাম 22% কমে, ঠিক আছে। ওয়াশিং মেশিনের দাম 80% বাড়ে, ঠিক আছে। ওয়াশিং মেশিনের দাম প্রথম কত ছিল? 420, এখানে 80% বাড়াচ্ছে মানে কত? 180/100, ঠিক আছে। দুটো শূন্য এখানে কেটে দিচ্ছি, করা যাক। 18 দুগুণে 16, 4 72, 73, এত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 18 দুগুণে 36, 8 দুগুণে 36, 3 4 72, 3 75, এটা কত হচ্ছে? 756, ঠিক আছে। এবার কি বলেছে? টিভির দাম কত ছিল? প্রথমে 600 টাকা। এবার যে টিভির দাম 22% কমে যায়, টিভির দাম 22% যখন কমে যাবে তখন দাম কত দাঁড়াবে? দাম দাঁড়াবে 80, মানে হচ্ছে 78 হবে। 78/100, 6 হচ্ছে, 6 8 48, 6 42, 4 46, কত হচ্ছে? এটা এত হচ্ছে। 6 48, 4 6 42 আর 46, মানে দুটো যোগ করলে কত হয়? 6 আর 14, 5 6 6 6 12, 1 4 5 5 এত, ঠিক আছে। তার মানে কত দাম বাড়লো এখন? তার মানে দাম বেড়েছে, 1 নম্বর। আর হয়নি, বেড়েছে। কত বেড়েছে? কত শতাংশ বেড়েছে দেখা যাক। বেড়েছে কত? কত বেড়েছে এটা? 0.4 হচ্ছে 204 টাকা বেড়েছে। কততে বেড়েছে? 1020-তে বেড়েছে। 100 গুণ করবো শতাংশ বার করতে গেলে, ঠিক আছে। কাটি করে জায়গাটা পাই দিয়ে যাচ্ছে, মানে কত পার্সেন্ট? 5 কুড়ি 100, মানে 20%। অর্থাৎ দামের কত শতাংশ বৃদ্ধি হয়েছে? 20%। হ্যাঁ, 20% বৃদ্ধি হয়েছে। কত? 20% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু এটা আসবে অবশ্যই, ভালো করে এগুলো দেখো। বারবার কিন্তু প্রত্যেকটা মক টেস্টে কিন্তু একই ধরনের কোশ্চেনই আসছে, এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনই আসবে। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে দেখো। যদি বুঝতে না পারো অবশ্যই বলবে আমাকে, ঠিক আছে। পরে কোশ্চেন কমেন্টে জানাবে। সরল করো, একই রকম অঙ্ক সরল করতে বলেছে, করা যাক। 4 ভাজিত 24, মানে হচ্ছে আমি 4/24 করে দিচ্ছি। প্লাস কত? এটা হচ্ছে 3.6, মানে হচ্ছে 36/10 করে দাও, গণিত 1/9, মাইনাস এটা কত হচ্ছে? ব্র্যাকেটের মধ্যে আছে 1/15, প্লাস এটা হচ্ছে 1 থেকে 1.5 বিয়োগ করে, যেমন কত হবে? এটা হচ্ছে -0.5 হবে। এই যে দেখো, এটা কত হবে? -0.5, মাইনাস মানে মাইনাস, এটা কত হবে? -0.5, ঠিক আছে। এটা কত হচ্ছে? 1/6, মানে হচ্ছে 1/6 হচ্ছে, ঠিক আছে। কারি করা যাক। 4, এটা হচ্ছে 2, এটা 5, মানে কত হচ্ছে? 2/5 হচ্ছে, প্লাস 2/5, ঠিক আছে। মাইনাস এটা কত হবে? এটা হচ্ছে, যদি আমি প্লাস মাইনাসে যদি গুণ করি কত হবে? মাইনাস হবে, মানে 1/15 থেকে এটা হচ্ছে, আচ্ছা এটা কাজ করা যাক। এটা হচ্ছে 1/15, এটা প্লাস মাইনাসে গুণ করলে কত হয়? মাইনাস হয়। এটা কত হবে? 5/10, ঠিক আছে। বের করা যাক এবার এটাকে। দেখো এই সবকে আমি এবার কাজ করছি। আচ্ছা, এটাকে সবগুলোকে বাইরে বার করে দিচ্ছি, একবার করে দিচ্ছি। 1/6 প্লাস 2/5, এটা কত হবে? -1/15, এটা কত হবে? এটা আমি যদি কারি করি কত হবে? 1/2, যে -1/2, এটা প্রত্যেকের লসাগু করতে হবে। হ্যাঁ, এটা যেখানে মাইনাস হবে, এটা কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যখন ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেট থেকে বাইরে বার করছি। যে বাইরে যে মাইনাস আছে তার সঙ্গে গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে উত্তর কত? এটা হচ্ছে লসাগু কত হবে? 30, কত হবে? এটা হচ্ছে 5, এটা কত হবে? এটা হচ্ছে 6 12, এটা কত হবে? মাইনাস, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত হবে? +15,
তা কত টোটাল আছে? 15 5 20 20 আর হচ্ছে এটা 12 2 বিয়োগ করলে 10, 20 আর 10 এ 30, 30/30 বেরোচ্ছে, মানে কত পড়ে থাকছে? এটা পড়ে থাকছে 30/30, মানে কত? উত্তর কত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এর উত্তর কত? 1। ঠিক আছে, প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যার যে মোট, সেটা সূত্র সবসময় মনে রাখবে। যদি জোড় স্বাভাবিক সংখ্যা যদি বলা হয়, জোড় স্বাভাবিক সংখ্যার মোট যদি বলা হয়, সবসময় মনে রাখবে উত্তরটা হবে n×n+1। ঠিক আছে, আর বিজোড় যদি বলা হয়, বিজোড় স্বাভাবিক সংখ্যার মোট যদি n হয়, তার মানে n সংখ্যা, তাহলে কি হবে? সেটা হচ্ছে n²। আর যদি বলা হয় n সংখ্যা স্বাভাবিক সংখ্যার মোট, শুধু স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার মোট যদি বলা হয়, তার সূত্র হচ্ছে n×n+1/2। এটা মাথায় রাখবে সবসময়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলেছে জোড় স্বাভাবিক সংখ্যার 50টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। এখানে গড় বলা হয়েছে, মানে গড় কি 50টি, এখানে হচ্ছে n সংখ্যা মোট স্বাভাবিক সংখ্যার মোট কত? n×n+1। তাহলে এখানে যদি মোট বলা হয়, তাহলে এখানে n সংখ্যাটা কত? n সংখ্যা, তাহলে গড় কত হবে? গড় হবে n×n+1/n। যেহেতু n সংখ্যা n টি স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে কি হবে? কেটে যাবে, মানে হচ্ছে তাহলে হচ্ছে n সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় কত? n+1। তাহলে এখানে বলেছে প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? এখানে n এর জায়গায় 50 বসাও, কত হবে? 50 + 1 মানে কত হবে? 51। ঠিক আছে, আমি সবগুলো বলে দিলাম যাতে কোনোটা যদি পড়ে সেটা পরীক্ষা হলে করতে পারবে। ঠিক আছে, ওকে, প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যা কত? n+1 মানে 50 + 1 মানে হচ্ছে 51। ঠিক আছে, ওকে, মাথায় থাকবে। ওকে, পরে কোশ্চেন। 1/20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 2/7, মানে হচ্ছে 1/20 2/60 কত পার্সেন্ট? ঠিক আছে, কত পার্সেন্ট? এই তো এই হবে 1/20 2/60 কত পার্সেন্ট? 1/20 উপরে, 2/60 নিচে, গুণিত 100 যদি পার্সেন্ট চেয়েছে। ব্যাস, প্রথম গুণিত চতুর্থ মানে হচ্ছে 1×60/20×2 × 100। ঠিক আছে, কাটি করে নাও, 3×60। ওকে, এটা হচ্ছে 50, মানে কত? 50 3 কত হয়? 150%। ঠিক আছে, তাহলে হচ্ছে 1/20 কত পার্সেন্ট? 150%। ঠিক আছে, সেটটা। ওকে, পরে কোশ্চেন। 32 এবং 24-এর তৃতীয় সমানুপাতি যদি x হয়, তবে x এর মান কত? আমরা জানি যখনই সমানুপাতি থাকে তার সূত্রটি কি? সূত্রটি হলো a/b সমান হচ্ছে b/c সমান c/d। এইভাবে অঙ্ক করেছো, সেরকম এটা সমানুপাতি। তৃতীয় সমানুপাতি বলা আছে, এখানে বলেছে a/b সমান হচ্ছে b/c। এখানে এর মান বলেছে 32, b এর মান বলেছে 24, আর c এর মান কত বলেছে। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে করতে হবে। ওকে, এখানে বলেছে কত? এটা বলেছে 32/24 সমান 24/x। তাহলে x এর মানটা কত? ঠিক আছে, তাহলে কোনো গুণ করে যাক। তাহলে হচ্ছে x এর মান কত হবে? 24 × 24, 32 এর সাথে 32টা নিচে চলে যাচ্ছে, তাহলে কত? 8 দিয়ে কাটছি, 3 8 × 24, 8 4 × 32, 4 6 24, মানে কত হচ্ছে? 318। তাহলে তৃতীয় সময় কত? সেটা হচ্ছে 18। ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। ত্রিভুজ PMN এর ত্রিকোণ সমান 76 ডিগ্রি হয় এবং M এবং N এর বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলি যদি O বিন্দুতে একে অপরকে ছেদ করে, তবে M ও N এর মান কত ডিগ্রি হবে? মানে কিরকম ছবিটা হবে? সরি, হবে PMN। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে বলেছে কি PMN ত্রিকোণ সমান 76 ডিগ্রি। তাহলে বলেছে যে M এবং N এর বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক যদি অভিন্তে একে অপরকে ছেদ করে, তবে M ও N এর মান কত? ঠিক আছে, একটা সূত্র সবসময় মনে রাখবে। যদি বলা হয় যে একটা ত্রিকোণ বলা আছে, যদি বলা হয়, বলে দিয়েছে, যদি বলেছে M ও N এর বহিঃস্থ কোণ, যদি বহিঃস্থ কোণ যদি হয়, যে বহিঃস্থ কোণগুলি যদি সমদ্বিখণ্ডকগুলি যদি মিলিত হয় এই যেতে কোনো ইয়াতে, তাহলে ওই কোণটার মান কত হবে? সেই সূত্রটা সবসময় মনে রাখবে। সূত্রটা হলো 90° -1/2 কোণ P। আর যদি বলা হতো যে অন্তস্থ কোণগুলি সমদ্বিখণ্ডকগুলি যদি ওই বিন্দুতে একেবারে ছেদ করে, তাহলে এম এর মান কত? যদি অন্তস্থ কোণ যদি বলা হতো, তাহলে সূত্রটা মনে রাখবে। সূত্র হলো 90° + 1/2 কোণ P। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে।
এটা যদি বলে দেয়, যদি বলে অন্তস্থ তাহলে এটা, আর যদি বলা বহিস্থ এইটা। ঠিক আছে, এখানে কি বলেছে বহিস্থ কোণের সমদ্বিখণ্ডকগুলি ও বিন্দুতে একে অপরের ছেদ করে, তাহলে M1 এর মান কত, তাহলে কি হবে এই সূত্রটা হবে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে কি উত্তরটা কি হবে, 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ P মানে হচ্ছে P এর মান কত, P এর মান 76 মানে কত হচ্ছে 38, তাহলে 90 থেকে 38 বিয়োগ করলে কত হয়, সে হচ্ছে 52। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি, M1 এর মান কত, 52 ডিগ্রি। ঠিক আছে, 52 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে, যদি এটা বলা হয় দুটো কইয়া বলে দিলাম, যদি যেটা পড়বে সেটা করে দেবেই। পরে কোশ্চেন, একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন, যদি তার ব্যয় 440 টাকা হয় তবে তার আয় কত। আচ্ছা, আয় থেকে যদি ব্যয় বিয়োগ করা হয় তাহলে কি হয়, তাকে বলে সঞ্চয়। আমি মনে করছি এখানে বলেছে তার আয়ের 60% সঞ্চয় করে, আমি মনে করছি যে তার আয় হচ্ছে 100 টাকা। আয় কত, আমি মনে করছি আয় হচ্ছে 100 টাকা। তাহলে এখানে সঞ্চয় বলে দিয়েছে, সঞ্চয় সমান হচ্ছে 40%, 60% সঞ্চয় করে মানে কত, সঞ্চয় তার মানে কত 60। তাহলে যদি আয় থেকে ব্যয় বিয়োগ আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে কি হয়, সেটা হচ্ছে ব্যয়, বা আয় থেকে ব্যয় বিয়োগ করলে সেটা হয় সঞ্চয়। তাহলে আমি এটা হচ্ছে ব্যয় কত হবে, ব্যয় হচ্ছে 40। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, এখানে ব্যয় আবার বলেছে ব্যয় সমান 440 টাকা, তাহলে ব্যয় আবার বলে দিয়েছে 440 টাকা, মানে 1 সমান তাহলে কত, 40 সমান যদি 440 হয় তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে 11। ঠিক আছে, ওকে, তাহলে এখানে বলেছে তার আয় কত, তাহলে আয় কত হবে 1100 টাকা, 11 গুণিত 100 মানে কত হবে 1100 টাকা। ঠিক আছে, তবে তার আয় কত টাকা, 1100 টাকা। ঠিক আছে, পরে কোশ্চেন, তিনজন মানুষ একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন মানুষ তা 2 দিনে করবে। আচ্ছা, তিনজন মানুষ 20 দিনে করে, তাহলে একজন মানুষ কত দিনে করবে, একজন মানুষ নিশ্চয়ই বেশি দিনে করবে, একজন মানুষ নিশ্চয়ই ওর থেকে বেশি দিনে করবে, তাহলে কি হবে, গুণ হবে, তখন 20 গুণিত 3, 3 দিনে হবে। আর যদি বলা হয় দুজন মানুষ তখন কি হবে, তাহলে একজন মানুষ যদি বেশি দিন হয় তাহলে দুজন মানুষ আরেকটু কমে যাবে দিনটা, মানে কত হবে 20 গুণিত 3, 20 গুণিত 3/2 মানে কত হবে 10, মানে কত 30 দিনে। আমার তোমরা হয়তো পড়েছো ব্যস্ত অনুপাত, সরল অনুপাত যেটা করেছো সেইরকম আর কি এটা। ঠিক আছে, এটা ব্যস্ত অনুপাত হবে, সেহেতু কি হবে, এই যে আমি এইভাবে করে দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, কতদিন হবে 30 দিনে, তাহলে যে কতজন মানুষ 2 দিনে করবে, 30 দিনে 30 জন মানুষ 2 দিনে করবে। ঠিক আছে, আবার সত্য আছে, আমি যা শর্টকাট নিয়মে করে দিলাম, এইভাবে করবে। ঠিক আছে, অত সব না মানে অত সব না জানলেও অত শর্টকাট এইভাবে করলেই মানে আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দিলাম, ঠিক সেইভাবে করলেই হয়ে যাবে তার আর কি। পরে কোশ্চেন, 11 জন মানুষ 19 দিনে 59 ফুট গভীর একটি কূপ খনন করতে পারে, কতজন মানুষ 2 দিনে 118 ফুট গভীর কূপ খনন করতে পারবে। ঠিক আগের অঙ্কটার মতনই, কিন্তু আমি আগের অঙ্কটাতে কোনো সূত্র বলিনি, কিন্তু সূত্র মনে হচ্ছে বলতেই হবে। সূত্রটা মনে রাখবে, সূত্রটা কি, সূত্রটা হলো, এই সূত্রটা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে M1 গুণিত D1 বাই W1 সমান M2 গুণিত D2 বাই W2। এমটা কি, এমটা হচ্ছে মানুষ, ডিটা কি দিন, আর ডব্লিউটা কি কাজ। ঠিক আছে, M2 হচ্ছে আটা দিয়ে বলে দিয়েছে, তাহলে এখানে বলেছে 11 জন মানুষ, বসে দাও মানগুলো, M1 এর মান কত 11 জন মানুষ, D1 এর মান কত 19 দিনে। ঠিক আছে, কত ফুট 59 ফুট। ঠিক আছে, 59 ফুট। ঠিক একইভাবে এটা বসাও, কতজন মানুষ, এখানে মানটা মানুষটা কত চেয়েছে, M2 চেয়েছে, D2 কত 2 দিনে, আর কত ফুট 118 ফুট। ব্যাস, সূত্রতে বসে দিলে, আগের অঙ্কটা তো সূত্র বসে দিলে হয়ে যেত। ঠিক আছে, আমি জাস্ট আরো সহজ করে দিয়েছিলাম, যা হোক সূত্র বসাতেও পারো। 2 দিয়ে কেটে আছে, মানে M2 মান কত বেরোচ্ছে, M2 হচ্ছে 11 গুণিত 19, মানে কত হবে 19 সঙ্গে 11 গুণ করলে কত হয় 209। ঠিক আছে, কতজন মানুষ লাগবে, 209 জন মানুষ। ঠিক আছে, তা কতজন মানুষ 2 দিনে 118 ফুট গভীর কূপ খনন করতে পারবে, সেটা হচ্ছে 209 জন মানুষ। ঠিক আছে, বুঝতে পারলে, ওকে। পরে কোশ্চেন, 6500 টাকার উপর 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হারে 2 বছরের সুদ আসল কত হবে। আমি যখনই বলেছিলাম যে 2 বছর যখন থাকবে, তার সূত্রটা কি বলেছিলাম, সূত্রটা সবসময় মানে 2 বছর যখনই থাকবে তখন কি হবে, যে সুদটা আছে সেই সুদটা হবে প্রথম এ সুদটা যদি A% ধরি, মানে সুদটা যদি এই 20% সেটা যদি A ধরি, তাহলে A+A+A² 100, এটা মাথায় রাখবে। যদি 2 বছর হয়, ঠিক আছে, তাহলে এর মান কত বসে দাও, পার্সেন্টেজ কত হচ্ছে 20 + 20 + 20 গুণিত 20/100, মানে কত হবে, তুমি 4 পড়ে থাকছে, মানে হচ্ছে 20 + 20 40 + 4 মানে কত হচ্ছে 44%।
তাহলে কি বলেছে 6,500 টাকার উপর 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হারে 2 বছরের সুদ আসল কত হবে? এটা সুদ কত বেরোলো? 44%। সুদ আসল তাহলে কত হবে? 144। ঠিক আছে, প্রথম সুদটা বার করে নি। তাহলে পড়বে যে কত? 6,500 টাকা। সুদটা বার করি প্রথমে। 44%, 44% 44/100। ঠিক আছে, কত হচ্ছে? 65 গুণিত 4 গুণিত 11। 40 ভেঙে নিলাম, 4 5 20, 424, 26 গুণিত 11। 11 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে, আমি তো বলেছিলাম জিনিসটা মাথায় আবার বলে দিচ্ছি, এই সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। 0 6 6 2 8 2, এটা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা তাহলে কত? 2,860। এটা হচ্ছে সুদ বেরোলো। তাহলে সুদ আসল কত হবে? 6,500 সঙ্গে 2,860 যোগ করে দাও, হয়ে যাবে 6 8 5 13, 2 3 3 6 9, 9,360 টাকা। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন। চারজন শিশু আই জে কে এল এর গড় বয়স 9 বছর, আই জে এল এম এর গড় বয়স 12 বছর, তাহলে কে এর বয়স যদি 15 বছর হয়, তাহলে এম এর বয়স কত? আচ্ছা, কি বলেছে দেখো, কি বলেছে? আই প্লাস জে প্লাস কে প্লাস এল এর গড় বয়স হচ্ছে 9 বছর। আচ্ছা, চারজনের গড় বয়স যদি 9 বছর হয়, চারজনের মোট বয়স কত হবে? 4 নং 36 বছর। ঠিক আছে, এখানে আবার কে এর বয়স বলে দিয়েছে 5 বছর আছে, কে এর জায়গায় 5 বসিয়ে দিচ্ছি আমি। আই প্লাস জে প্লাস 5 প্লাস এল সমান কত? 36। তাহলে আই প্লাস জে প্লাস এল সমান কত হবে? 5টা দিন গেলে বিয়োগ হয়ে যাবে, কত হবে? 31। তাহলে আই প্লাস জে প্লাস এল কত বেরোলো? 31। আবার এখানে বলেছে আই প্লাস জে প্লাস এল প্লাস এম এর গড় বয়স কত? আচ্ছা, আই প্লাস জে প্লাস এল প্লাস এম সমান কত? এর গড় বয়স বলে দিয়েছে 12 বছর। মানে চারজনের গড় বয়স যদি 12 বছর হয়, তাহলে চারজনের মোট বয়স কত হবে? 4 × 48 বছর। আবার এখানে বলে দিয়েছে আই জে এল 31 বছর, এখানে বসে দাও 31 প্লাস এম সমান 48। আচ্ছা, এম এর বয়স কত বলেছে? এম এর বয়স তো বেরিয়ে গেল। এম এর বয়স কত? 48 মাইনাস 31 মানে কত? 17 বছর। কত বছর? 17 বছর। তাহলে এটা উত্তর কত হবে? এটা হচ্ছে 17 বছর। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন। একটি গোলকের আয়তন একটি অর্ধগোলকের আয়তনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। একটি গোলকের আয়তন এবং একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 28:3। যদি গোলক এবং অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হয়, তবে গোলকটির আয়তন নির্ণয় করো। আচ্ছা, গোলক এবং অর্ধগোলকের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। ঠিক আছে, এবং এদের আয়তনটাও সমান বলে দিচ্ছে। না, গোলকের আয়তন এবং অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান বলেছে। ঠিক আছে, আচ্ছা, এটা মাথায় রাখবে সবসময় যে গোলকের আয়তনে আমরা কি জানি? গোলকের আয়তনের সূত্র কি বলো? গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। আর অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। কি? 3 পাই আর স্কোয়ার। তাহলে এটা দুটো এদের অনুপাত বলেছে, এদের অনুপাতটা হলো 28:3। আচ্ছা, 3 পাই আর স্কোয়ার এদের অনুপাত। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা কত বলেছে? 28:3। অনুপাত করে দাও, 28/3। আচ্ছা, এই তিনটা কেটে গেল, পাই পাই কেটে যাচ্ছে। এখানে আর স্কোয়ারটা, এখানে আর কিউবটা কেটে শুধু আর পড়ে থাকছে, মানে এখানে কত পড়ে থাকবে? 4/3। 4r/3 সমান হচ্ছে 4/3 সমান হচ্ছে কত পড়ে থাকছে? সমান হচ্ছে 28, মানে 28/1। ওকে, আর সমান তাহলে কত? আর সমান হচ্ছে 28 গুণিত 3/4। তা কত হচ্ছে? 4 7 কে 28, মানে কত? আর সমান কত বেরোচ্ছে? 21 বছর। 21 আর সমান 21 বেরোচ্ছে, 21। তাহলে বলেছে যে এটা সেন্টিমিটারে আছে, তাহলে যে আর এর মান কত বেরোলো? 21 সেন্টিমিটার। তাহলে বলেছে যে গোলকটির আয়তন কত? গোলকটির আয়তন এবার বসে দাও। আর এর মান যখন বেরিয়েছে কোনো চাপ নেই। 4/3 আর পাই 4/3 পাই, পায়ের মান হলো 22/7। ওকে, আর এর মান কত? 21, মানে আর কিউ 3/21 লিখে দাও। কারি করে যাক, 3 7 কে 21, 21টা কেটে গেল। তাহলে কত পড়ে থাকছে? মানে 21 গুণিত 21 কত হয়? 441 গুণিত এখানে হচ্ছে 22টি ভেঙে নিচ্ছে 2 গুণিত 11। তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 8 গুণিত 11। ঠিক আছে, কত হচ্ছে? 8 একে 8, 4 কে 32, 4 কে 32, 3 35 গুণিত 11, মানে কত হচ্ছে? 8 8 2 10, 5 2 7 8, 5 3 8, 8 2 10। আচ্ছা, 8 8 2 10, 7 8, 5 3 8 আছে 3, মানে 38,808। প্রশ্ন হচ্ছে 38,808। ঠিক আছে,
বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কমেন্টে জানাবে, কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে পড়বে। যদি এখন যদি বুঝতে না পারো কোনোদিন পারবে না, পরীক্ষা তোমার নম্বর ম্যাথটা এবং অঙ্কটা চলে যাবে। তাই বলছি পরে আমি যে ভিডিওতে যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, পরে ভিডিওতে ভালো করে বুঝাবো, ঠিক আছে? পরে কোশ্চেনে যাচ্ছি। 267 মিটার এবং 153 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 162 কিমি/ঘন্টা ও 36 কিমি/ঘন্টা বেগে চলছে। দ্রুতগতির ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে পুরোপুরি অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা দেখো, এখানে কি আমি একটা বলেছিলাম যে কত সময় লাগবে। সময় মানে আমি কি বলেছিলাম, দূরত্ব বাই গতিবেগ। এখানে দূরত্বটা কি, দুটো ট্রেনের যে দৈর্ঘ্য তাদের যোগফল। আর গতিবেগটা কি, গতিবেগটা হলো তাদের যে দুটো ট্রেনের যে আপেক্ষিক গতিবেগ, সেটা গতিবেগ। ঠিক আছে, এখানে আমি একটা বলেছিলাম সবসময় মাথায় রাখবে যে দুটো ট্রেন যদি বিপরীতমুখী হয়ে যায়, মানে যে এইভাবে যায়, তাহলে তাদের কি হবে, গতিবেগের যোগ হবে। ঠিক আছে, আর যদি দুটো ট্রেনই যদি একই দিকে যায়, তাহলে তাদের গতিবেগে কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, এখানে বলেছে দেখো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, মানে এদের গতিবেগে কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, তাহলে এবার করে দাও। খুবই সহজ। কি হবে, দুটো যোগ করে দাও। দুটো দৈর্ঘ্য মানে 267 + 153। ঠিক আছে, এখানের সঙ্গে কি হবে, গতিবেগটা কি হবে, 162 - 36, যেহেতু একই দিকে বলেছে। এবার এখানে দেখো কি, এটা কি আছে, মিটারে আছে, এটা হচ্ছে সেকেন্ডে আছে, উত্তরগুলো সবগুলো। তাই এগুলো কিমি/ঘন্টা আছে, কিমি/ঘন্টা থেকে সেকেন্ড পার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলাম, কি বলেছিলাম, 5/18 দিয়ে গুণ করতে বলেছিলাম। ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করো। মিটার পার সেকেন্ডে নিয়ে দিলে 5/18 দিয়ে গুণ, 18টা নিচে হবে, 18টা আমি উপরে করে দিচ্ছি। নিচে গেলে সেটা উপরে চলে যায়। ঠিক আছে, তাহলে কি হবে, এটা 3×7 = 10, 5×6 = 11, 12, 1, 2 মানে 420। এটা কত হবে, 6×6 = 12, 4 মানে হচ্ছে 126 গণিত 5 গণিত 18। এটা কি হবে, এটা হচ্ছে, এটা 7 দিয়ে যাচ্ছে, 7 60 হচ্ছে, 5×12 = 60, মানে কত হচ্ছে, 12 সেকেন্ড। কত অতিক্রম করতে কত সময় লাগবে, 12 সেকেন্ড। কোনটা হবে, বিয়েরটা। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন। 29% ছাড় দিয়ে একটি পণ্য বিক্রি করার পর 4% লাভ হয়, মার্কআপ শতাংশ কত? মার্কআপ শতাংশ মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে তার যে ধার্য মূল্যটা কত বেশি পার্সেন্ট বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমি বলছি কি, যে 4% লাভ হয় আর 29% ছাড় দেয়, আমি মনে করছি তার মার্কআপ অর্থাৎ ধার্য মূল্য ধরে নিচ্ছি, এক্স। আচ্ছা, তার ধার্য মূল্য সমান আমি ধরে নিচ্ছি, ধার্য মূল্য সমান কি ধরে নিচ্ছি আমি, এক্স, সেটা হচ্ছে এক্স। ওকে, তার ধার্য মূল্য থেকে তার 29% ছাড় দেয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, ছাড় দিয়ে বিক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় মূল্য কত, হবে, সেটা হলো এক্স থেকে তার 29% ছাড় দিয়ে, মানে হচ্ছে 29% মানে 30, 70 মানে হচ্ছে 71, মানে এক্স এর 71% হবে। যদি 29% ছাড় দিয়ে হয়, তাহলে সে পড়ে থাকলে কত, 71%, মানে 71/100 মানে কত, সেটা হচ্ছে 71। এটা তার বিক্রয় মূল্য কত বেরোলো, 71x/100। আবার বলেছে তার 4% লাভ হয়, লাভটা সবসময় কিসের উপর হয়, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু ক্রয় মূল্য বলে দেয়নি। আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান ধরে নিচ্ছি 100। তাহলে হচ্ছে, তাহলে তাহলে বিক্রয় মূল্য কত বেরোবে, 4% লাভ হয় মানে কত, তাহলে লাভটা যদি ক্রয় মূল্যের সঙ্গে যোগ করা হয়, তাহলে কি হবে, 4% মানে হচ্ছে বিক্রয় মূল্য হবে 104। তাহলে কি বেরোচ্ছে, তাহলে 71। আবার এখানে বিক্রয় মূল্য এত বেরিয়েছে, তাহলে বলতে পারি এটা সমান এটা, বলতেই পারি। তাই এটা করা যাক, করো তাই। 71x/100 সমান কত, সমান হলো 104। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স সমান কত হবে, 104 দুটো 0/71, এটা ভাগ করতে হবে। ঠিক আছে, করো তাই। ভাগ করো তাই, 71 কে 71, 3, 33, 0, 5 7 কে 4। ঠিক আছে, 4 1 কে 4, 4 7 কে 28, 4 4 2 8 9, 9 4 13। ওকে, ঠিক আছে, আবার 0 যাচ্ছে। ঠিক আছে, 5 থেকে 6 7 কে 42, 6 7 কে 42, 6 কে 6, 7 কে 42, 6 4 10, 2 3, 3 3 6, দশমিক নিয়ে 0 হচ্ছে। ওকে, ঠিক আছে, 5 7 কে 35 মানে হচ্ছে 4। ওকে, ঠিক আছে, 146 এরকম হচ্ছে, মানে ধার্য মূল্য কত বেরোচ্ছে, ধার্য মূল্য হয়ে যাচ্ছে এক্স এর মান, তাহলে বেরোচ্ছে কত, এক্স এর মানটা যেটা বেরোচ্ছে কত, 146.5
4 সামথিং যেটা আছে, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, এর বলছে তাহলে বলছে তার ক্রয় মূল্য, তার মার্কআপ শতাংশ কত, মানে ক্রয় মূল্য থেকে কত বড়, ক্রয় মূল্য 100 ধরে নিয়েছি আমি, তাহলে কত বেশি হবে, 46 দশমিক কত পার্সেন্ট হবে, 46.4, যত পার্সেন্ট এখানে 46 কোনটা আছে, 46 এটা আছে, মানে উত্তর কোনটা হবে, বি এরটা। তাহলে কত পার্সেন্ট বেশি, 46.48% বেশি, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন, যদি cos থিটা সমান 5/13 হয় তবে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার মান কত? ঠিক আছে, করো এটা। cos থিটা সমান কত বলেছে, cos থিটা সমান বলেছে 5/13, ঠিক আছে। cos থিটা sin থিটার মানটা বার করতে হবে, cos থিটা সমান বলেছে 5/13। আমরা কি জানি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান 1, আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে। এখান থেকে আমরা sin থিটার মানটা বার করে নেবো, তাহলে sin থিটা সমান কি হবে, sin থিটা সমান কি হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে তাই cos স্কয়ার থিটার মান কত, cos স্কয়ার থিটার মান হলো 25, 5 স্কোয়ার মানে 25 মাইনাস বাই 169, 13 স্কোয়ার 169, মানটা বসিয়ে দাও, দেখো হচ্ছে 1/25 169, এটা যদি করা হয় তুমি দেখবে 144/169 হবে, 144 এর বর্গমূল করলে কত হয়, 144/169 হচ্ছে, মানে কত হচ্ছে 12/13, তাহলে সাইন থিটার মান কত বেরোলো, 12/13, এখানে মানটা বসিয়ে দাও, এখানে মানটা বসালে কি হবে, 1 মাইনাস 12/13, 1 প্লাস 12/13 বসিয়ে দাও, কি হবে, 13 লসে কবে, 13 মাইনাস 12 কত হয়, এটা হচ্ছে 1/13, এটা এটা কত হবে, এটা হচ্ছে ও হচ্ছে 25/13 হবে, তার মানে কত হচ্ছে, 13 ধরে কেটে যাবে, 13 ধরে কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, সেটা হচ্ছে 1/√1/25, মানে কত হচ্ছে, সেটা উত্তর হচ্ছে 1/5, তাহলে উত্তর কত হচ্ছে 1/5, এর উত্তর তাহলে কত 1/5, তাহলে এটা উত্তর, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন, যদি 425 টাকা চিহ্নিত মূল্যের উপর একটি বস্তু 293 টাকা বিক্রি করা হয় তবে এতে ছাড়ের শতাংশ কত, মানে 425 টাকা তার ধার্য মূল্য করা আছে, সেটা ছাড় দিয়ে 293 টাকায় বিক্রি করা হয়েছে, ওই তাহলে ছাড়ের শতাংশ কত, কিছুই নেই, খুবই সহজ অঙ্ক, এই কোশ্চেনটা তোমরা আমাকে ইয়াতে করবে, আমাকে কমেন্টে লিখে জানাবে উত্তর কত হচ্ছে, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে, এবং তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে আমি না হলে বুঝতে পারছি না, আমি ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না, বা আমি ঠিকঠাক তোমাদেরকে ঠিকঠাক মক টেস্ট করাতে পারছি না, যদি তোমরা এটা না করো বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করো বা যদি লাইক না করো, তাহলে আমি কিছুই বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক করতে পারছি না, তাহলে আমি হয়তো যদি তোমরা না করো তাহলে হয়তো আমি সিরিজটা বন্ধ করে দিতে হবে, এই সিরিজটা, ঠিক আছে, তোমরা তাই বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অবশ্যই লাইক করো, ঠিক আছে, এবং কেমন লাগছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। ওকে, এটা তাহলে এটা কমেন্টে জানাবে কি হচ্ছে, কত উত্তর হবে। ওকে, পরে কোশ্চেনটা, একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলি এত সেমি হয় তবে দীর্ঘতম বাহু সংশ্লিষ্ট উচ্চতা কত? আচ্ছা দেখো, এখানে আমরা কি জানি যে একটা জিনিস দেখো, ধরো এটা বাহু, ধরো এটা হচ্ছে 42, এটা বলেছে 34 এবং এটা হচ্ছে 20। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি যে ত্রিভুজের অর্ধপরিসীমা যদি এস ধর হয় তাহলে কি হবে, √s গণিত s মাইনাস এ s মাইনাস বি আর হচ্ছে s মাইনাস সি, এর একটা সূত্র দেবে করেছিলেন, এটা এইভাবে এখানে ক্ষেত্রফলটা মান বার করবে। আর একটা সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, 1/2 গণিত ভূমি গণিত উচ্চতা, ভূমি গণিত উচ্চতা। এখানে বলেছে কি দীর্ঘতম বাহুর উপর সংশ্লিষ্ট উচ্চতা কত, দীর্ঘতম বাহু এটা, তার উপর যে উচ্চতাটা আছে সেটা মানটা বার করতে বলেছে, তাহলে এখানে এইভাবে ক্ষেত্রফলটা বার করবে, ক্ষেত্রফলটা বার করার পরে এখানে যে এখানে মানটা বসাবে, এখানে সেভাবে বসিয়ে দুটো সমান করবে, দিয়ে উচ্চতার মান বার করবে, করা যাক, তাহলে দেখা যাক এদের অর্ধপরিসীমা কত বের হবে, এদের পরিসীমা হচ্ছে 34 প্লাস এদের হচ্ছে 62 4 ছেষট্টি আর মানে হচ্ছে 96, এদের পরিসীমা কত হচ্ছে 96, তাহলে এস এর মান কত হবে, এস এর মান বেরোবে 4 দুগুণে 8 48, ঠিক আছে, এবার এখানে মানটা বসাও, √s 48 মাইনাস এ মানে হচ্ছে এ কত, আমি 42 হচ্ছে, মানে 48 থেকে এ বিয়োগ করলে কত হচ্ছে 48 মাইনাস 42, 48 মাইনাস 34, 48 মাইনাস 20, এবার বসাও, তাহলে কত হচ্ছে 48 গণিত 6 গণিত 4
14 গণিত এটা হচ্ছে 28, এটাকে বার করতে হবে, কত হবে এটা? 4 গণিত 3, এটা 6টা ভাঙছি 3 গণিত 2, 14টা ভাঙছি 2 গণিত 7, আর হচ্ছে 28টা ভাঙছি 7 গণিত 4। ঠিক আছে, তাহলে 4 3 2 7, 4টাতে একটা আছে। ঠিক আছে, তাহলে কত হবে? 4টা বেরোবে, এটা 3টা বেরোবে, এটা 2 বেরোবে, এটা 7 বেরোবে, আর 4টা যদি বর্গমূল করা হয় তাহলে 2 হবে। তাহলে কত হচ্ছে? 4 3 12, 12 2 24, 7 2 14 আছে, কত হচ্ছে? 4 3 12, তখন 84, 84 2 তো 4 3 12 এবং 84 গণিত 2 গণিত 2, কত হচ্ছে এটা? 4 2 8, 8 2 16 গণিত 2। ঠিক আছে, এটা হচ্ছে 8 2 16, 16 32 33, 336 হচ্ছে। ঠিক একই রকম ভাবে এটাতে বসাও, এই সূত্রটাতে বসাও। এখানে ভূমি কত বলে দিয়েছি? 1 2, এখানে ভূমি বলে দিয়েছি 1 2। আচ্ছা, আমি একটু এখানে এই ছবিটাকে করছি। এখানে ভূমি কত বলে দিচ্ছি? এখানে ভূমি 1 2, ভূমি বলে দিচ্ছে, বলেছে দীর্ঘতম বাহুর উপর, দীর্ঘতম বাহু কোনটা? 42। আর উচ্চতা বার করতে বলেছে, উচ্চতা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এটা কত? এইটা ওটা ক্ষেত্রে পারে সূত্র, মানে 336 বসালাম। ব্যাস, কত হচ্ছে? 21। ঠিক আছে, এটা তাহলে এক্স এর মান কত বেরোবে? 338 এক্ষেত্রে ভাগ করলে 21 একে 21, কত করে থাকে? এটা হচ্ছে 2 1, 128, মানে হচ্ছে কত হচ্ছে? 2 1 হচ্ছে 3, সরি 100, এটা 138 নয়, এটা 136, মানে হচ্ছে কত হচ্ছে? এটা 6, মানে কত বেরোচ্ছে? এক্স এর মান কত বেরোচ্ছে? এক্স এর মান বেরোচ্ছে 6। তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে? তার মানে এক্স এর মান বেরোচ্ছে 16। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর হবে? তাহলে দীর্ঘতম বাহুর উপর সমস্ত উচ্চতার দৈর্ঘ্য কত? 16 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তাহলে 25টা কোশ্চেন হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে সেগুলি অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও, যাতে আমি বুঝতে পারি আমার মক টেস্ট গুলো ঠিকঠাক করানো হচ্ছে না হয়নি, বা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না পারোনি। ওকে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।